শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আজ চতুর্থ দিনের মতো বিক্ষোভ অবরোধ চলছে। শাহবাগের এই যে পরিচিত ইন্টারসেকশন, এটির চারপাশ জুড়ে শিশু, কিশোর, কিশোরী, তরুণ, তরুণী, যুবক, যুবতী, বিভিন্ন বয়সের এবং অনেক বয়স্ক মানুষদেরকেও আমরা দেখতে পাচ্ছি চারপাশ জুড়ে তারা বসে আছেন। আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশের আকাশে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন চারদিক, এবং ঠিক এই সময় আমরা দেখছি যে খুব ঠান্ডা বাতাস এবং ওপর থেকে আসলে শিশির পড়ছে। কিন্তু এর মধ্যেও মানুষের মধ্যে এই বিক্ষোভ থেকে চলে যাওয়ার, ফিরে যাওয়ার, উপস্থিতি কমে যাওয়ার এই ধরনের কোনো পরিস্থিতি আসলে আমরা দেখতে পাচ্ছি না। বরং আমরা দেখতে পাচ্ছি যে মানুষের উচ্ছ্বাস বাড়ছে এবং ক্রমাগতভাবে কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পাচ্ছি স্লোগান হচ্ছে, কেউ গান গাচ্ছে, কেউ কবিতা আবৃত্তি করছে, কখনো কখনো আমরা শিশুদেরকেও দেখছি, শিশুদের মধ্যে অনেকে দেখছি তারা নিজেরা গিয়ে স্লোগান পর্যন্ত দিচ্ছেন। এখান থেকে বারবার বলা হচ্ছে যে আমরা আজকে একটু খাবার দেবার পরিমাণ একটু তুলনামূলকভাবে একটু বেড়েছে, যে খেজুর বিতরণ করা হচ্ছে, পানি বিতরণ করা হচ্ছে, বিস্কিট বিতরণ করা হচ্ছে, পাউরুটি বিতরণ করা হচ্ছে, এবং বলা হচ্ছে যে আপনারা কেউ খাবার আনবেন না, আমাদের কাছেই খাবার আছে পর্যাপ্ত। সেই খাবারই আসলে পরিবেশন করা হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চারপাশে আসলে দেখতে পাচ্ছি যে অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা সন্ধ্যার পরে, অনেকে তাদের অফিস ছুটি হওয়ার পরে তারপর এসছেন। আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে শরীফ ওসমান হাদিকে নিয়ে এই যে উন্মাদনা, এত মানুষের উপস্থিতি, একজন নারী হিসেবে এই শীতের মধ্যে মানে কোন আগ্রহের কারণে আসলে এখানে এসেছেন? ওনার মধ্যে কিছু ভিন্নতা ছিল, ওনার মধ্যে যে বিপ্লবী যে ভাবটা ছিল সেটা আসলে আমাদের এই প্রজন্মের জন্য মানে অনেক উদ্দীপনা জাগিয়েছে। যেটা আমি নন পলিটিক্যাল, আমি আসলে হাদি ভাইকে ভালো লাগা থেকেই এখানে আসছি। এখানে পলিটিক্যাল, নন পলিটিক্যাল অনেক লোকই আছে, আসলে ওনাকে ভালোবেসে আসছে। উনি যে ইনসাফের কথা বলে গেছে এটা সবার হৃদয়কে ছুঁতে পেরেছে আমার মনে হয়। সেই ভালোবাসা থেকে এবং সেই ইনসাফের জন্য লড়াই থেকে, আর হাদি ভাইয়ের সেই লড়াইকে বাঁচিয়ে রাখার জন্যই আমার মনে হয় যে এই জনগণ আজকে এই শীতের মধ্যেও এখানে। বাংলাদেশে নির্বাচন নিয়ে এত আলোচনা, তা এত কিছুর পরেও মানে হাদি হত্যার বিচার নিয়ে মানুষের যে একটা অনন্য উচ্চতার যে উন্মাদনা দেখছেন, মানে এটি বাংলাদেশে বহু বছর পর্যন্ত এই হাদি যে মেসেজটি দিয়ে গেছে, বার্তা দিয়ে গেছে, এটা ছড়িয়ে পড়বে কিনা, নাকি এটা নিভে যাবে খুব অল্পতেই? কি মনে করেন? দেখেন, আমরা তো হাদি ভাইয়ের এই যে ভারত বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে যে সংগ্রাম ছিল, ভাই তো চালিয়ে যেতে পারেনি, তাকে মাঝরাতেই মানে মাঝ পথেই বন্ধ করে দেয়া হয়েছে। তো ভাইয়ের যে ইনসাফের লড়াইটা, এটা যদি মানে এটা আমার মনে হয় যে মানুষ ধারণ করতে পেরেছে বিদায় এই জায়গায় আজকে এত মানুষ সমগত হয়েছে। সেটা আমার মনে হয় যে এভাবে যদি চলতে থাকে এবং যদি ন্যায় ইনসাফের বিচারটা যদি আমরা হাদি ভাইকে দিতে পারি, এই বিপ্লব চলবে এবং হাদি ভাইয়ের যে চাওয়া এবং পাওয়া সেটাকেও ধরে রাখা সম্ভব। কিন্তু তার জন্য হাদি ভাইয়ের যে হত্যার বিচার সেটা নিশ্চিত করতে হবে। হাদি তো অনেক ধরনের কথা বলে গেছে, একজন নারী হিসেবে বা জুলাই আন্দোলনের একজন নায়ক হিসেবে হাদির কোন কথাগুলো আপনাকে বেশি স্পর্শ করেছে? হাদি ভাই, আমার একটা জিনিস, হাদি ভাইয়ের একটা কথা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল, যে আমরা আমাদের শত্রুর সাথে ইনসাফ করতে চাই। এই কথাটা আসলে সবাই বলার মতো সাহস এবং শক্তি সবার থাকে না, যেটা হাদি ভাইয়ের ছিল। আমি বেসিক্যালি হাদি ভাইয়ের এই কথাটা থেকে যে ইন্সপিরেশন পেয়েছি, ওই ইন্সপিরেশন থেকে আজকে এই জায়গায় আসা। আপনি আজকেই প্রথম এসেছেন নাকি আগেও এসেছেন, বা আপনার পরিবারের অন্য কেউ এসেছেন? হ্যাঁ, আমি আরো 2 দিন এসেছি। আমি পরশুদিন আর গতকালকেও এসেছি, আজকেও এসেছি। ক্লান্তি বোধ তো করছেন না? না, আমি আমার জীবনে আমি কখনোই কোনো আন্দোলন, কখনো কোনো কিছুতে যাইনি, কিন্তু হাদি ভাইয়ের এই হত্যার পর আসলে মানে ঘরে বসে থাকতে পারিনি। মানে এটাই আমার জীবনের কোনো প্রোগ্রাম যেখানে আমি অ্যাটেন্ড করেছি। আমার মানে পরিবারের বাহিরে আমি একাই এসেছি। আমার পরিবার জানে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। একজন তরুণীর সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি বলছিলেন যে জীবনে তিনি কখনো কোনো আন্দোলনে, কোনো বিক্ষোভে, কোনো মিছিলে তিনি অংশগ্রহণ করেননি, কিন্তু
শরীফ ওসমান হাদির যে বক্তব্য, তার যে কথা, তার যে চিন্তা, বাংলাদেশ নিয়ে তার বক্তব্য, বাংলাদেশের পক্ষে তার ক্রমাগত কথা, এবং একই সঙ্গে যে কথাটি তার মাথায় ঘুরে ফিরে এসছে, তিনি বলছেন যে শত্রুর সাথেও ইনসাফ করার বিষয়টি তার মাথায় আসলে গেঁথে আছে, সেই বিষয়টি ভুলতে পারছেন না। আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? আমরা দেখছি যে প্রতিদিন ক্রমাগতভাবে নারীদের উপস্থিতি অনেক বেশি বাড়ছে। হাদি কি এমন জাগরণ তুলে দিয়ে গেল যে নারীদেরকে পর্যন্ত রাস্তায় তারা চলে আসছে? আপনার মূল্যায়নটা জানতে এটা আসলে আমার কাছেও এখনো একটা বিস্ময় যে হাদিকে প্রতিদিন যেভাবে জানছি তার জীবদ্দশায় তাকে সেভাবে আসলে আমরা জানতে পারিনি। আমরা সারা জীবন খাতা কলমে, বইয়ে, পত্রপত্রিকায় পড়েছি ভিশনারি লিডার। হাদি চলে যাওয়ার পরে টের পেলাম আমরা একজন ভিশনারি লিডার পেয়েছিলাম এবং তাকে হারিয়েও ফেলেছি। তো আসলে আমার মনে হয়, আমি আমার ব্যক্তিগত কথা যদি বলি, যে একজন মা হিসেবে আমি আমার সন্তানের জন্য খুব বেশি আশা করি এখনকার যে বাংলাদেশটাকে আমরা দেখছি, সেই বাংলাদেশে হাদিদের মতন এরকম ভিশনারি সন্তানদের আমাদের ঘরে ঘরে তৈরি করার দরকার। আমার কাছে মনে হয় সেই আবেদন থেকে, সেই মনের আকাঙ্ক্ষা থেকে, বিপ্লবী ইচ্ছা থেকেই আমার মনে হয় মায়েরা, মেয়েরা, বোনেরা আসছেন হাদির জন্য কথা বলতে। হাদির যে সমস্ত দলকে, বিএনপি বলি, জামাত বলি, এনসিপি বলি, সবাইকে যে শাসন করার যে একটি ক্ষমতা ছিল, এটি কি আসলে কেন সে শক্তিটা সে অর্জন করলো? মানে আপনার কাছে কি? আমার মনে হয় এটার একেবারে রুটে যদি আমি তাকাই, তাহলে আমার কাছে মনে হয় ভালো বাবা মা, যে বাবা মা তাকে শিক্ষা দিয়েছে সত্যের পথে কথা বলতে, তার ভিতরে সেই সাহসের বীজ বপন করে দিয়েছেন, সেটা একটা বড় কারণ। আর তাকে পথ চিনিয়েছেন তার পরিবার, তার বংশধরেরা, যারা তার উত্তরসূরিরা। অবশ্যই আমি নিজেও অত ভালো জানি না তার পরিবারের ব্যাপারে, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি তার পরিবারে এই শিক্ষাটা সে পরিবার থেকে পেয়েছে। সততার উপরে থাকা এবং নির্ভীকভাবে সত্য কথাটা বলা, এবং পরবর্তীতে তার শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা সে পেয়েছে, যে সমস্ত প্রতিষ্ঠান থেকে সে পড়াশোনা করেছে, আমার বিশ্বাস সেখান থেকেও সে এরকম মুরব্বীদের সহ কি বলে এটাকে, মানে তার কোম্পানি সে পেয়েছে, যেই কারণে সে এরকম তার ভেতরে একটা যোদ্ধাকে লালন করতে পেরে। শেষ প্রশ্ন করতে চাই যে অনেকে বলছে যে আমরা সবাই হাদি হব বা আমার সন্তানকে হাদির আদর্শে উদ্বুদ্ধ করব, এটি কি শুধু স্লোগান? অবশ্যই স্লোগান না, কারণ এটা আসলে খুব স্পন্টেনিয়াস ভাবে হয়েছে। হাদির জন্য ফিলিংটা একেবারেই স্বতঃস্ফূর্ত একটা আবেদন আমাদের ভেতর থেকে আসছে, যেটা আমি একটু আগেও বলেছি। আমরা আমাদের সন্তানদেরকে, এখনকার জেনারেশন যারা আমাদের চোখের সামনে বড় হচ্ছে, আমরা অন্তঃস্থ থেকে চাই তারা যেন এক একটা হাদি হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। খুব চমৎকার করে বলছিলেন যে আসলে আমরা সবাই হাদি হব, সেটি শুধুমাত্র একটি স্লোগান নয়, এটি আসলে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। বাংলাদেশের যে বাবা মায়েরা এই কথাটি বলছেন, তারা হাদিকে চিনে জেনে বুঝে, হাদির চিন্তা, হাদির সত্য বলার বলিষ্ঠতা, হাদির কোনো বিষয়ে কোনো কিছুকে গোপন না করা, বাংলাদেশের পক্ষে তার দ্বিধাহীন যে উচ্চারণ এবং তার যে বলিষ্ঠ উচ্চারণের মধ্যে একটি কথা বারবার বলা হচ্ছে যে বাংলাদেশের যে বড় বড় রাজনৈতিক দল, বিএনপি, জামাত, এনসিপি, মানে সবাইকে শাসন করার মতো একটি শক্তি আসলে তার ভিতরে ছিল, এবং সেই শক্তিটি সে অর্জন করেছিল বলেই সবাইকে বাংলাদেশ মুখী করবার চেষ্টা করেছে। কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে যেটি সাধারণত দেখা যায় যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় খুনের সাথে, লুটের সাথে, চাঁদার সঙ্গে নানাভাবে আসলে জড়িয়ে যায়। সেই জড়িয়ে যাবার কারণে কিন্তু দলগুলোর এক ধরনের পদস্খলন হয়, এবং ক্ষমতায় যাওয়ার পরপরই আসলে বাংলাদেশের পক্ষে যে লড়াই, যে মুক্তির যে লড়াই, যে আজাদির যে লড়াই, সেই জায়গা থেকে আসলে অনেক বেশি আস্তে 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 দূরে সরে যেতে থাকে। প্রচণ্ড বিক্ষোভ, যেটি বলা যায় যে তুমুল স্লোগানে উত্তাল শাহবাগ। আপনাদেরকে বরং আমরা এখন একটু শুধু স্লোগান শোনাচ্ছি, আপনারা একটু স্লোগান শুনুন। ভারত না বাংলাদেশ, ভারত না বাংলাদেশ, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম,
আপনারা যেটি শুনছিলেন যে এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষের উপস্থিতি বাড়ছে। আপনি আমার সামনেই দেখতে পাচ্ছেন, হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, যে নারীদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। নারীরা আমার সামনে দিয়ে আসছে এবং বিগত 3 দিনের চেয়ে কিন্তু আজকে গত 3 দিনের থেকে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটু সুশৃঙ্খল, যেমন মাঝখানে একটি রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, এর সামনের জায়গায় নারীদের ব্যাপক উপস্থিতি, পেছনে পুরুষদের উপস্থিতি, এবং প্রথম দিনে দ্বিতীয় দিনে আমরা যে উপস্থিতি দেখেছি তার থেকে উপস্থিতি আরো বেশি দেখতে পাচ্ছি। একজন ব্যক্তি আমাদের সঙ্গে একটু আগে কথা বলছিলেন যে এটি হাদি যে আলো জ্বেলেছে এটি একটি মোমবাতির আলো নয়, হাদি যে আলো জ্বেলেছে সেটি একটি আগ্নেয়গিরির মতো। সেই আলো বাংলাদেশকে পথ দেখাবে, এটি যুগ যুগ ধরে পথ দেখাবে, এবং হাদি পৃথিবী থেকে চলে গেলেও হাদির উত্তরসূরি হয়ে গড়ে উঠবে অনেকে এবং বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাবে। আমাদের সঙ্গে একজন কথা বলতে চায়, একজন তরুণ, বাংলাদেশের পতাকা কপালে জড়ানো। আমি আপনার কাছে জানতে চাই যে ঠিক কতদিন থেকে আপনি এখানে আসছেন এবং হাদির কোন বিষয়গুলো আপনার বেশি ভালো লাগে? হ্যাঁ, আমরা আজকে আসছি প্রায় 4 দিনের মতো হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা হাদি ভাইয়ের যে খুনি, মানে ওনাদেরকে গ্রেফতারের কোনো মানে আশঙ্কামূলক কোনো বিচার আমরা পাইনি। এই জন্য আমরা সেই শুক্রবার থেকে আন্দোলন করতেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো বিচার পাইনি। এই জন্য আমরা আন্দোলন করতেছি। আর এখানে ভলেন্টিয়ার যারা আছেন আসলে তারা কথা বলতে আসলে এক ধরনের বাধাই দিচ্ছেন। তারা আসলে চাচ্ছেন না যে আমরা এত জনসমাগমের মধ্যে দিয়ে যে আমরা আসলে হেঁটে চলছি সেটি যারা আসলে বসেছেন স্লোগান দিচ্ছেন তাদের কাছে হয়তো একটু বিরক্তির উদ্রেক ঘটছে বলে হয়তো আমরা সামনে গিয়ে কথা বলতে পারছি না। তারপরে আপনাদেরকে যেটি দেখাচ্ছি যে যেটি বলছিলাম যে চতুর্থ দিনে এসে মানুষের জনসমাগম অনেক বেশি বেড়েছে, নানা ধরনের স্লোগান তো চলছে। একটি স্লোগান নতুন গতকালকে থেকে পরশুদিন থেকে আমরা খুব বেশি শুনছি যে হাদি কিন্তু হাদি জুলাই বেচে নাই, যেই কথাটি আসলে স্লোগানের মধ্যে বলা হচ্ছে যে হাদি বলেছিলেন যে জান দিব কিন্তু জুলাই দেব না, আসলে তিনি জান দিয়েছেন কিন্তু জুলাই দেননি। এবং আপনি দেখতে পাবেন যে আমাদের ভিডিও চিত্রে দেখতে পাবেন যে অনেক শিশুদেরকে, একেবারে খুব কম বয়সী শিশু, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখানে এসছে তাদের মায়েদের সঙ্গে, এবং মায়েরা হয়তো মনে করছে যে তাদের সন্তানদেরকে হয়তো হাদির মতো করে বড় করতে হবে। হাদি আসলে সব কথাই বলে গেছে, একটি রাষ্ট্রের চরিত্র কেমন হবে, সমাজের চরিত্র কেমন হবে, ব্যক্তির চরিত্র কেমন হবে, একজন রাজনীতিবিদের চরিত্র কেমন হবে, এবং কিভাবে একটি বাংলাদেশ চলবে, কিভাবে একটি লুটপাটহীন বাংলাদেশ গড়া যাবে, তার পররাষ্ট্রনীতি কেমন হবে, পার্শ্ববর্তী দেশের সাথে বিশেষ করে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ব্যাপকভাবে সোচ্চার ছিল শরীফ ওসমান হাদি। এবং সেটি বারবারই বলা হয়েছে যে বাংলাদেশের আধিপত্যের বিরুদ্ধে অন্য কোনো দেশের আধিপত্যকে কোনোভাবে মাথা নত না করা এবং একটি অসাধারণ রাষ্ট্রনীতি যেন বাংলাদেশের হয় সে বিষয়েও আসলে হাদি নানাভাবে বলে গেছে। আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে আজকে চতুর্থ দিনে এসেও এত বিপুল সংখ্যক মানুষের নিষেধ আছে ভাইয়া। আচ্ছা, বক্তব্য দেয়াটাকে আসলে বক্তব্য দেয়াটাকে আসলে উৎসাহিত করছেন না আসলে এখানকার যারা আছেন। আমরাই কথা বলছি, আপনারা শুনুন এবং দেখুন। পুরো চত্বর জুড়ে স্বেচ্ছাসেবকদের উপস্থিতিও বাড়ছে, মানুষের উপস্থিতি যেমন বাড়ছে স্বেচ্ছাসেবকদের উপস্থিতিও আসলে অনেক বেশি বাড়ছে। আপনাদেরকে বলি যে বিগত 4 দিন ধরে আসলে যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের অনেকগুলো মোড় রয়েছে। কখনো 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে, সবশেষ যে 4টি দফা আসলে দেওয়া হয়েছে এই দফাগুলো আপনাদেরকে আবার আমি পড়ে শোনাচ্ছি। ইনকলাব মঞ্চের পক্ষ থেকে 4টি যে দফা দেওয়া হয়েছে, সবশেষ এখানে প্রথম দফায় বলা হয়েছে খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পালাতে সহযোগী, খুনিকে আশ্রয়দাতা সহ পুরো খুনি চক্রকে আগামী 24 দিনের মধ্যে খুনি চক্রের বিচার কার্য সম্পন্ন করতে হবে। একই সঙ্গে বলা হয়েছে বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। আসলে যেই উচ্চারণটি এর আগে কখনো
কোনো সংগঠন বা কোনো দলের পক্ষ থেকে আসলে এইভাবে আমরা অন্তত শুনিনি যে বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে, একই সঙ্গে ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে আসলে এই খুনের ব্যাপারটি আসলে শুধুমাত্র আমার কাছে মনে হয়েছে যে এটি খালি শরীফ ওসমান হাদির খুনি নয়, জুলাইয়ে যে 1400 মানুষ প্রাণ দিয়েছে তাদেরকেও যারা খুন করে দেশের বাইরে যারা পালিয়েছে, যারা ভারতে যারা আশ্রয় নিয়েছে পালিয়ে গেছে, তাদেরকে ফেরত দিতে যদি অস্বীকৃতি জানানো হয় তাহলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। এটি 3 নম্বর দফা হিসেবে বলা হয়েছে এবং 4র্থ দফায় বলা হয়েছে সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে। এই 4টি দফা সবশেষ দেওয়া হয়েছে, কিন্তু আমরা প্রথম দিকে শুনেছিলাম যে বারবার বলা হচ্ছিল যে কোনো একজন উপদেষ্টাকে এই সমাবেশ স্থলে এসে এই ঘটনা ব্যাখ্যা করতে হবে এবং খুনিদেরকে বের করবার জন্য সর্বোচ্চ সহায়তা প্রশাসনকে করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা আসলে দেখেছি যে এখানে এসেছেন তথ্য উপদেষ্টা বা পরিবেশ উপদেষ্টা, যেভাবে বলি না কেন, কিন্তু আসলে তিনি যে বক্তব্য দিয়ে গেছেন তার বক্তব্য, ডিএমপি কমিশনারের বক্তব্য এবং পরবর্তী দিনে গত পরশু দিনে গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথা বলেছেন সচিবালয়, এই 3 জনের কথা কিন্তু অনেকটা একই রকম। তারা বলার চেষ্টা করেছেন যে তদন্তের স্বার্থে অনেক তথ্যই তারা আসলে দিচ্ছেন না, যেহেতু খুনি দেশের বাইরে চলে গেছে, ভারতে চলে গেছে, যেটি তারা আকারে ইঙ্গিতে নানাভাবে আসলে স্বীকার করেছেন, সেই খুনিকে যেহেতু ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আবার একটি অন্যরকম একটি বার্তা আসলে দিয়েছেন তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন যে খুনি পালিয়ে গেলেও, খুনি না থাকলেও কিন্তু বিচার কার্য সম্পন্ন করা যায়। যেমনভাবে তিনি শেখ হাসিনার উদাহরণ টেনেছেন যে তিনি দেশে নেই কিন্তু তার বিচার কার্য কিন্তু বাংলাদেশে সম্পন্ন হচ্ছে। তবে খুনের হত্যার বিচারের দাবিতে যদিও বাংলাদেশের মানুষ এখানে এসেছেন, কিন্তু মানুষ কিন্তু কথা বলার সময় হাদিকে নানাভাবে স্মরণ করছে। আপনারা জানেন যে শাহবাগ মোড় থেকে খুব বেশি হলে 500 গজের মধ্যেই শরীফ ওসমান হাদির কবর রয়েছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে তিনি শায়িত হয়েছেন। হাদির একজন শিক্ষক, ওনার নাম সম্ভবত আমি ভুল না করে থাকলে অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শরীফ, তিনি বলছিলেন যে এই যে হাদির জানাজায় এত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি হলো, লক্ষ লক্ষ মানুষ, অন্তত 1 মিলিয়ন, যেটি আসলে বলা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে যে মোর দেন 1 মিলিয়ন। তো সেটিতে অনেকে আসলে সাধারণ মানুষ নানাভাবে তুলনা করার চেষ্টা করেছেন যে তার জানাজায় মানুষের উপস্থিতি, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় যে পরিমাণ লোক আসলে হয়েছিল সেই ধরনের তুলনা করার চেষ্টা করছিলেন। তো তিনি বলছিলেন যে আসলে যে তুলনার বিচার না হলেও কেন জিয়াউর রহমানের সঙ্গে তুলনা করা হচ্ছে, কেন হাদিকে কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত করা হলো, এবং এই দাবিটি যখন ইনকিলাব মঞ্চ বা তার শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে যখন চাওয়া হলো, বাংলাদেশের মানুষ অবলীলায় কেন এটি মেনে নিল? কারণ এর আগে শরীফ ওসমান হাদির আগে কিন্তু অনেকের ব্যাপারেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে কবর দেবার ব্যাপারে কিন্তু অনেক ধরনের আলোচনা উঠেছিল, সেটি আগে আসলে ফিকে হয়ে গেছে এবং সেই স্থানটি অনেকেই নিতে পারেননি, কিন্তু শরীফ ওসমান হাদির ব্যাপারে এটি অবলীলায় মানুষ আসলে মেনে নিয়েছে। এখানে তিনি একটি সূত্র টেনেছেন। শরীফ ওসমান হাদির সরাসরি শিক্ষক ছিলেন রাষ্ট্রবিজ্ঞানে। তিনি বলছিলেন যে জিয়াউর রহমান, কবি কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং একই সঙ্গে শরীফ ওসমান হাদি, এই 3 জনের মধ্যে সবথেকে বড় যেটি মিল, তারা আসলে 3 জনই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। কাজী নজরুল ইসলাম যেমন লড়েছেন ব্রিটিশদের আধিপত্যের বিরুদ্ধে, তারপরে বলা যায় যে ভারতের বিরুদ্ধে লড়েছেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়েছেন শরীফ ওসমান হাদি, এবং একই সঙ্গে পাকিস্তানের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়েছেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা একটু বক্তব্য শোনাতে চাই, সদস্য সচিব কথা বলছেন। অথচ সে ছবি দেখানোর পরেও এখন কিভাবে এই পেছনে এসে দাঁড়ায়? পুলিশ কি করে, গোয়েন্দা সংস্থাগুলো কি করে আমরা জানতে চাই।
প্রিয় ভাইয়েরা, ওসমান হাদি আল্লাহর দরবারে চলে গেছেন। আল্লাহ তার শাহাদাত নসিব করেছেন, কবুল করেছেন। আমাদেরকেও যদি আল্লাহ শাহাদাতের দরজার জন্য উন্মুক্ত করে দেন, আমাদের জন্য যদি শাহাদাতের দরজা খুলে দেন, আমাদের শহীদ হইতে কোনো সমস্যা নাই। আমরা তো মায়ের উদর থেকে এই পৃথিবীতে জন্মেছি এই শাহাদাতের তামান্না নিয়ে। সুতরাং আমাদেরকে আক্রমণ করে যদি মনে করা হয় ইনসাফের এই লড়াই থামিয়ে দেয়া যাবে, তাহলে তো ওসমান হাদি হত্যার মধ্য দিয়েই সেইটা সম্ভব হইছে। আপনারা কি হইতে দিবেন? প্রিয় ভাইয়েরা, এখন কোনো সিদ্ধান্ত নেই নাই। এখন যেটা বলবো সেটা আমাদের আগের সিদ্ধান্ত। প্রচণ্ড শিশির পড়ছে বৃষ্টির মতো, যার কারণে রাতে আমাদের এইখানে অবস্থান করা আসলে সম্ভব না। আমাদের কাউকে অসুস্থ হওয়া যাবে না, আমাদের কাউকে ক্লান্ত হওয়া যাবে না। এই লড়াইয়ের জন্য আমাদের শক্তি ও সামর্থ্যে বলীয়ান থাকতে হবে। এর মানে এই নয় যে আজকে চলে যাব আগামীকাল আসবো না। এর মানে এই নয় যে আজকে চলে যাব আগামীকাল আসবো না। আমরা তো এই লড়াইয়ে নেমে গেছি। আমাদের মায়েরা আমাদেরকে এই লড়াইয়ের জন্য বিদায় দিয়ে দিয়েছেন। সুতরাং আমাদের কোনো ভয় নাই। আমরা লড়াই করতে শিখে গেছি। আমাদেরকে তোমরা কোনোভাবেই পথভ্রষ্ট করতে পারবা না। প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে গতকাল আপনাদের সামনে 4 দফা ঘোষণা করেছিলাম। আপনাদের মনে আছে না? আমাদের ইনকিলাব মঞ্চের পেজে আমরা 4 দফা দিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন। আমরা এই সরকারের আইজিপি এবং একজন ডিএমপি কমিশনার এবং উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, তিনি এখানে এসে আপনাদের সাথে কথা বলছিলেন না? তিনি আপনাদেরকে আশ্বাস দিয়েছিলেন না? এখন পর্যন্ত এই আশ্বাসের কোনো বাস্তবায়ন কি আপনারা দেখতে পেয়েছেন? রাজনৈতিক দলগুলো থেকে আমাদেরকে জানানো হয় আমরা নাকি তাদের সাথে কোঅর্ডিনেট করতেছি না, তাদেরকে সহযোগিতা করতেছি না। ওসমান হাদির হত্যার বিচারের জন্য আপনি এখানে আসবেন, আপনাকে কি দাওয়াত দিয়ে এখানে নিয়ে আসতে হবে? আপনার নিজ প্রয়োজনে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রয়োজনে, ইনসাফের এই লড়াইয়ের প্রয়োজনেই আপনাকে এইখানে আসতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা কি কাউকে ভয় পাই? আমরা কি কারো কাছে বাংলাদেশ বর্গা দিয়েছি? ইনসাফের জমিনের 1 ইঞ্চিও কি আমরা ভারতের কাছে বর্গা দিব? আমাদের শরীরে রক্ত থাকতে দিল্লির কোনো দাবেদারি আমরা সহ্য করব? যদি নাই করে থাকি, তাহলে আজকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই, আমরা প্রত্যেককেই সহযোগিতা করতে চাই। আমরা প্রত্যেকের কাছেই যেতে চাই। আগামী 2 দিন আমরা বাংলাদেশের প্রত্যেকটি নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে যাব। তাদেরকে আমাদের এই আন্দোলনে তাদেরকে সামিল হওয়ার আহ্বান জানাবো। যদি তারা আমাদেরকে অসহযোগিতা করে, আমাদের কোনো ভয় নাই। এখানে নাম ধরে ধরে বলবো, নাম ধরে ধরে বলে দেব কারা চায় দিল্লির তাবেদারি, কারা দিল্লির দাসত্ব স্বীকার করে ক্ষমতায় যেতে চায়। সুতরাং আপনাদেরকে আমরা একটা আহ্বান জানাই। আজকে শিশির পড়তেছিল, তখন আমরা পিছনে গিয়ে একবার মিটিং করে আসছি। আমরা বলেছি যে আজকে আমার বক্তব্যের মধ্য দিয়ে এই অবরোধ কর্মসূচি আজকের মতো শেষ হবে। কবের মতো? আজকের মতো। তার মানে আমাদের অবরোধ কর্মসূচি কিন্তু শেষ হচ্ছে না। আগামীকাল এখানে যারা রয়েছেন আপনাদের প্রত্যেককে একটা আহ্বান জানাই, আগামীকাল আপনারা স্যালুটিং আওয়ার কালচারাল হিরো এই শিরোনামে সোশ্যাল মিডিয়া
সহ যত মাধ্যম রয়েছে সবগুলোতে আপনারা যারা ধরেন একটা নজরুল সঙ্গীত গাবেন, ওখানে ওসমান হাদিকে উৎসর্গ করে নজরুল সঙ্গীতটা পোস্ট করবেন। আগামীকাল আমাদের অনলাইন কর্মসূচি, আমরা আবহাওয়া খোঁজ নিয়েছি আগামীকালকের আবহাওয়া ভালো থাকবার মতো কোনো আশা আমরা পাই নাই। আমাদের তো এই লড়াই করতে হবে না? এই শিশিরে ভিজে আমরা যদি সবাই অসুস্থ হয়ে যাই তাহলে লড়াই করবে কে? যার কারণে শুধু আগামীকালকের জন্য আপনারা অনলাইনে কেউ যাবেন না। আমাদের প্রোগ্রাম শেষ হয় না, বক্তব্যের পরে আমার প্রোগ্রাম শেষ হবে না, প্রোগ্রাম চলবে। অনলাইনে আগামীকালকের জন্য শুধু আপনারা স্যালুটিং আওয়ার কালচারাল হিরো এই শিরোনামের ডকুমেন্টারি, বক্তব্য, গান যা কিছু রয়েছে এই আজাদির জন্য, শহীদ ওসমান হাদির জন্য, সেগুলো আপনারা জনতার কাছে দেশে বিদেশে পৌঁছে দিবেন। পারবেন না? শহীদ ওসমান হাদিকে এতটুকু সম্মান জানাতে আপনারা পারবেন না? আমরা দেখেছি ইতিপূর্বে আমরা যেই 2 দিন অনলাইনে প্রোগ্রাম রেখেছিলাম, আমরা দেখেছি যে পুরো সোশ্যাল মিডিয়াতে ওসমান হাদির বাইরে আর কেউ নাই। এবং আগামীকালকেও আমরা দেখতে চাই যে পুরো সোশ্যাল মিডিয়া থাকবে ওসমান হাদির জন্য, পুরো মেইন স্ট্রিম মিডিয়া থাকবে ওসমান হাদির জন্য। আমরা আপনাদের সহযোগিতা চাই। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ফাতিমা তাসনিম জুমাকে। হ্যাঁ, বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল আছে তাদের সামনে নির্বাচন আমরা জানি, এবং নির্বাচনকে কেন্দ্র করে তাদের বহুমুখী চাপ থাকে সেটাও আমরা জানি। কিন্তু আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, বাংলাদেশের জনগণ আপনাদেরকে তখনই ভোট দিবে যখন তারা দেখবে আপনারা শহীদ ওসমান হাদির বিচারের জন্য সোচ্চার। বাংলাদেশে যে সকল রাজনৈতিক দলের বিভিন্ন ক্যাচালের কারণে আমাদের এত জনগণ, এত মানুষ আমরা এখানে বসে আছি শীতে কষ্ট করে, আমাদের এত মা বোন, আমাদের এত ভাইয়েরা এখানে বসে আছে, সেটাকে মেইনস্ট্রিম মিডিয়া সহ সোশ্যাল মিডিয়া থেকে একেবারে নাই করে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। তার বিপরীতে আগামীকাল সারাদিন আমরা অনলাইনে স্যালুটিং আওয়ার কালচারাল হিরো এই প্রোগ্রামটা পালন করব। এবং আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের ফেসবুকে এটাকে ট্রেন্ড করে ফেলেন যে আপনারা ভোট তাকেই দিবেন যে হচ্ছে শহীদ ওসমান হাদির জন্য বিচারের ব্যাপারে সোচ্চার থাকবে। পারবেন না? পারবেন না? ইনশাআল্লাহ আগামীকাল আমাদের অনলাইন যে কর্মসূচি, আমি মেইনস্ট্রিম মিডিয়াগুলোকেও আহ্বান করব, আপনারা আমাদের অনেকবার আহ্বান জানিয়েছিলেন আপনাদের বিভিন্ন যে ওসমান হাদিকে ঘিরে যে প্রোগ্রামগুলো সেগুলো হচ্ছে করার জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছিলেন। আপনাদেরকে আবার অনুরোধ জানাই, আমাদের ওসমান হাদি কিন্তু শুধুমাত্র পলিটিশিয়ান ছিল না। আমরা এখন দেখতে পাই অনেকে শুধুমাত্র ওসমান হাদিকে পলিটিশিয়ান হিসেবে ফ্রেম করে তার কাজের পরিধিটাকে ছোট করে দেখতে চায়। ওসমান হাদি শুধুমাত্র একজন পলিটিশিয়ান ছিল না, তার পলিটিক্সে আসার কারণই ছিল পলিটিক্সের ধরনটাকে পাল্টানোর জন্য। মূলত সে ছিল চিন্তক, ভাবুক এবং সর্বোপরি একজন বুদ্ধিজীবী, কালচারাল আইকন। বাংলাদেশের কালচারকে যারা নিজস্ব বাপের সম্পত্তি মনে করে তারা কেন জানি তাকে কালচারাল আইকন হিসেবে অ্যাকনোলেজ করতে ভয় পায়। কারণ যে কালচার তারা করে সেখানে দিল্লির দাবিদারি আছে, এবং দিল্লির দাবিদারিকে ছুড়ে ফেলে দিয়ে বাংলাদেশের যে নতুন সাংস্কৃতিক যে জাগরণ সেটা ওসমান হাদির হাত দিয়ে শুরু হয়েছে, এটাকে তারা ভয় পায়। আগামীকাল সারাদিন আমরা আমাদের কালচারাল হিরোকে অ্যাকনোলেজ করব, তার বিভিন্ন বক্তব্য, তার বিভিন্ন কর্মগুলো নিয়ে আমরা বিশ্লেষণমূলক যে লেখা, তার বক্তব্য প্রচার, তাকে নিয়ে ডকুমেন্টারি, এগুলো করার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। সর্বোপরি বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছে আপনারা মেসেজ পৌঁছে দেন, আপনারা তাদেরকে ভোট তখনই দিবেন যখন সে শহীদ ওসমান হাদির বিচারের ব্যাপারে সোচ্চার হবে। পারবেন না? ইনশাআল্লাহ। ভাইরা, আমাদের কর্মসূচি, আমাদের আলাপ যা ছিল আমরা করে ফেলেছি। দু একটা কথা বলতে চাই, আপনারা শুনবেন। আমরা কি শুধু আপনারা শুনছিলেন
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব এবং আমাদের ইনকিলাব সামনে মঞ্চের ভৌমত্ব টিকিয়ে রাখতে হবে না। আরো একজন নেত্রী ঝুমার বক্তব্য। তারা দুজনই বলছিলেন যে এই আপনাদেরকে একটা প্রচণ্ড কথা বিরূপ জানাই। আবহাওয়ার কারণে আগামীকালকে তারা আগামী দিনে অনলাইনে এই কর্মসূচিটি পালন আমাদের কোনো করতে চান ভাইকে এবং তারা যদি বলেছেন হত্যা করা হয় যে এবং স্যালুট যদি আওয়ার বলা হয়, কালচারাল হিরো খুনি দেশে এই নাই, শিরোনামে বিদেশে তারা পালিয়ে আগামীকালকে গেছে। অনলাইনের কর্মসূচি আমরা আসলে কিন্তু ঘোষণা অস্ত্র করেছেন তুলে নিতে বাধ্য এবং হবো। আগামীকালকে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অস্ত্র তুলে নেয়ার হুঁশিয়ারি আসলে দিয়েছেন যদি শরীফ ওসমান হাদির বিচার তারা না পান, এটি সদস্য সচিব আসলে বলছিলেন। এবং তারা জীবন দিতেও প্রস্তুত আছেন, জীবন নিতেও প্রস্তুত আছেন। এক ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করা হচ্ছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব কথা বলছেন। আমরা আবারও একটু যেতে চাই তার কাছে। তার আগে আপনাদেরকে বলি যে আগামীকালকে সশরীরে সবাইকে আসার জন্য আসলে নিষেধ করা হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। আমরা বক্তব্যটি আপনাকে শোনানোর চেষ্টা করছি সদস্য সচিব। সামাল দিতে পারবেন না। 47-এ কোন প্রশাসনের অনুমতি নিয়ে জনতা অস্ত্র হাতে তুলে নেয় নাই। 71-এ কোন প্রশাসনের অনুমতি নিয়ে জনতা হাতে অস্ত্র তুলে নেয় নাই। বাংলাদেশ প্রেমী, দেশপ্রেমিক, স্বাধীনতাকামী সকল জনতা, আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসার এবং সৈন্যদের জন্য আমাদের বিনীত আবেদন, যদি আপনারা মনে করেন এই পরাশক্তি ভারতের দিল্লির তাবেদারি স্বীকার করবার জন্য আপনাদের জীবনকে, আপনাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করবার জন্য, ইনসাফের লড়াইকে থামিয়ে দেওয়ার জন্য আপনার সন্তানদের উপর আক্রমণ করছে, আপনারা বসে থাকবেন না। আপনারা বসে থাকবেন না। ইনসাফের এই লড়াই আমাদেরকে চালিয়ে যেতেই হবে। আমাদের শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে জুলাই পরবর্তী এই বাংলাদেশে ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের কোনো ভাইকে হারাতে চাই না। আমরা আমাদের কোনো বোনকে হারাতে চাই না। এখনো সময় আছে। আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি রয়েছে সেটাকে উন্নত করুন। এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, এত মানুষ বসে আছে, অথচ অস্ত্রধারী আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আপনাদের কোনো খবর নাই। আপনারা কোন শৃঙ্খলায় নিয়োজিত? আপনারা কি ভারতের শৃঙ্খলায় নিয়োজিত? যদি ভারতের শৃঙ্খলায় নিয়োজিত না থাকেন, এতবার আহ্বান জানানোর পরেও কিভাবে সন্ত্রাসীরা এই আশেপাশে ঘুরে বেড়ায়? গতকালকে 2 বার এখানে তারা ঘুরেছে। আমরা প্রশাসনকে জানিয়েছি, আমরা ছবি পর্যন্ত তুলে রেখেছিলাম, তাদেরকে দিয়েছি। ছবি দেওয়ার পরেও আজকে কিভাবে সে এখানে এসে দাঁড়ায়? তার মানে হচ্ছে এই প্রশাসন, এই ক্ষমতা, তারা এর সাথে জড়িত রয়েছে। তারা চায় আমরা হত্যার শিকার হই, তারা চায় আমরা শহীদ হয়ে যাই। কিন্তু আমরা তো জানি শহীদের রক্ত দিয়ে কখনো ইনসাফের লড়াই থামানো যায় না। তিতুমিরকে শহীদ করে দিয়ে, তার বাসেল কেল্লাকে ধ্বংস করে দিয়ে মনে করেছিল ব্রিটিশ শাসন তারা এখানে টিকে যাবে, টিকতে পেরেছে? আহমদ শাহ বেরলভী আমাদের 71-এ যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, 47-এ যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, 24-এ যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, যারা শহীদ ওসমান হাদিকে হত্যা করেছে, তারা প্রত্যেকেই মনে করত যে তাদেরকে মেরে ফেললেই বুঝি ইনসাফের এই লড়াইকে থামিয়ে দেয়া যাবে। ইনসাফের এই লড়াইকে কি থামানো যাবে? আগামীকালকে
অনুরোধ করি, ভয় পাবেন না, ভয় পাবেন না। একবার যদি আপনার ভিতরে ভয় ঢুকে যায়, আজাদী কোনোভাবে আপনার কাছে ধরা দিবে না। সবাই বসে যান, মাঝখানে ভাই ভেজ ছাড়া বসে যান, ভেজ ছাড়া কেউ দাঁড়াবেন না। এটা আপনাদের কাছে তো না বললেও পারতাম না। পেছন থেকে তো আমরা তাদেরকে পুলিশের কাছে দিয়ে দিয়েছি, কিন্তু আপনাদের কাছে এটা এজন্য বললাম যে আমাদেরকে হত্যার পরে এই লড়াই তো আপনাদের চালিয়ে যেতে হবে। আমাদেরকে শহীদ করবার পরে আপনাদের তো সামনে এগিয়ে আসতে হবে। আমার মা, বোন এবং ভাইয়েরা, এই বাংলার জমিনে এমন কোন সন্তানকে পয়দা করে না যে বাংলার জমিনের 1 ইঞ্চি ছেড়ে দিবে। আমরা তো আজাদীর সন্তান, আমাদেরকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। এবং আপনাদেরকে বলে রাখি, আগামীকালকের পরে আমরা চূড়ান্ত লড়াইয়ে নামবো, আমরা চূড়ান্ত লড়াইয়ে নামবো। আমাদের আশেপাশে অস্ত্রসহ ঘুরে, আর তোমরা থানায় বসে, তোমরা ক্যান্টনমেন্টে বসে মौज মাস্তি করবা, তা হতে পারে না। সংসদে বসে, যমুনায় বসে নিরাপত্তা রেখে জনগণকে নিরাপত্তাহীন করে তুলবা, সেটা হবে না, সেটা আমরা হতে দিব না। আমাদের এই লড়াই তো কেবলমাত্র শুরু, আমাদের এই লড়াই আজীবন, আমৃত্যু আজাদীর এই লড়াই আমাদের চলবে ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদি, তিনি আমাদের এই লড়াইয়ের পথটা তৈরি করে দিয়ে গেছেন। এখন শুধু আমাদের সামনে এগিয়ে যাওয়ার সময়। আমরা সবাইকে নিয়ে ইনসাফের এই লড়াইয়ের সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিল্লি না ঢাকা,